দেখো এখানে গুরুত্বপূর্ণ জিনিস হলো, তাহলে আমরা হলো পুরাটাকেই আমরা হলো কি করছি, নগদ টাকায় লিখছি 19,500। তার মানে এই টাকাটাই হলো ব্যাংকে জমা দেওয়া হবে। দেখো এখানে কিন্তু আমরা চেক জমা দিচ্ছি না, নগদ টাকা জমা দিচ্ছি, কারণ এটা হলো নগদ টাকা যেহেতু আমরা পাইছি। ঠিক আছে, তাহলে নগদ টাকা ব্যাংকে জমা, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, এটা হলো জাবেদা হবে। তাহলে কি হলো, ব্যাংক হিসাব ডেবিট, ডেবিটের ঘরে কত বসবে, 11,500, 11,500। নাম কি হবে, নগদান হিসাব। ঠিক আছে, এরপরে কি, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব কত টাকা, 11,500। নগদান হিসাব ক্রেডিট, নগদের ঘরে বসবে 11,500। দেখো আবার বলতেছে, এটা জটিল। প্রাপ্য হিসাব হতে নগদ আদায় 8,000 টাকা এবং চেক মারফত আদায় হলো 11,500। দেখো এই 4 নম্বর যদি এন্ট্রি না থাকতো তাহলে এটা আমরা 11,500 সরাসরি ব্যাংকের ঘরে বসাই দিতাম, তাহলে ঝামেলা শেষ হয়ে যেত। কিন্তু এখানে বলছে কি, এখানে বলছে চেক মারফত আদায় হলো 11,500 টাকা। 4 তারিখে আসা বলতেছে প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা। বুঝে আসছে? এখন হয়েছে এটার কারণে জটিল হয়েছে। কি জটিল হয়েছে? প্রথম কথা হলো যে এই 11,500 কখনোই তুমি ব্যাংকে জমা দিতে পারবে না 2 তারিখে। কেন দিতে পারবে না? কারণ হলো ব্যাংকের ঘরে লিখতে পারবে না। 11,500 2 তারিখে ব্যাংকের ঘরে লিখতে পারবা না। চেক মারফত আদায় 11,500 টাকা। কেন? কারণ বলতে 4 তারিখে সেটা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তুমি তো 2 তারিখে সেটা জমা দিতে পারবে না। বুঝে আসছে? তো সেই জন্য আমরা কি করছি, 8,000 এবং 11,500 দুটাই হলো আমরা নগদান হিসাবে লিখছি, নগদ ক্যাশ টাকা হিসাবে ধরছি। এরপরে আসে বলতেছে 4তে প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা। তুমি নগদান চেক যদি ব্যাংকে জমা দাও, নগদ ক্যাশ চেক ব্যাংকে জমা দিচ্ছ, বুঝছো আমার কথা, সেটা তখন হয়ে যাবে কন্ট্রা এন্ট্রি, বিপরীত দাখিলা। তার মানে সেটার জাবেদা হবে নগদ টাকা ব্যাংকে জমা দিলে যেটা হবে সেটা। ঠিক আছে, তো নগদ টাকা ব্যাংকে জমা দিলে, নগদ টাকা ব্যাংকে জমা, ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট।